আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে চ্যাপ্টার 5.3.1 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। এর আগে আমি দুটো অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করেছি, যারা এখনো ক্লাসগুলো দেখোনি তারা দেখে নিন। চলো তাহলে আমরা দেখে নিই এই অ্যাক্টিভিটির কাজগুলো কি আছে আর কি কি তোমাদের করতে হবে। নাও এখন রিড আ নোট অন, এখন একটি নোট পড়ো বা টেক্সট পড়ো। ওয়েজ টু মেক আ টেক্সট মোর engaging and clearer to the readers। কি উপায়ে বা কোন পন্থায় একজন পাঠককে একটা টেক্সট সম্পর্কে খুব সহজেই বোঝানো যায় বা খুব সহজেই তাকে সেই পাঠের সাথে সংক্ষিপ্ত করা যায়, সেই সম্পর্কিত আমরা একটা টেক্সট করব। লেটার পরে আইডেন্টিফাই দ্য কোহেসিভ ডিভাইসেস অ্যান্ড দেয়ার পারপাসেস ইন দ্য ফলোইং টেক্সট। এবং তারপরে নিচে একটি টেক্সট আছে, এই টেক্সটটি আমরা পড়বো। সেই টেক্সট হচ্ছে হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ। বিদ্যালয় কিভাবে একজন ছাত্রছাত্রীকে তাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে যে শিক্ষা দেয় সেই বিষয়টা আমরা জানবো। সো এখানে তোমাদের কাজ তাহলে কয়টা? দুটো কাজ আছে, কাজটা আগে বুঝে নাও। যে কোনো কাজ বুঝে নিলে সেটা খুব সহজে করা যায়। প্রথম কাজটি হচ্ছে যে একটি টেক্সট লেখার জন্য কি কি উপায় ব্যবহার করলে স্টুডেন্টকে ওই টেক্সটে আরো বেশি সম্পৃক্ত করা যাবে এবং ওই টেক্সটটা পাঠক খুব সহজে বুঝতে পারবে, এই বিষয়ে কয়েকটি পন্থা বা উপায় বা পথ আছে, এটা আগে আমরা দেখব। এরপরে আছে তোমাদের একটি বড় টেক্সট, সেটি হচ্ছে কিভাবে স্কুল একজন ছাত্রছাত্রীকে মেন্টাল যে হেলথ আছে, মানসিক স্বাস্থ্যটা শিক্ষা দেয়, এই সম্পর্কে তার একটি টেক্সট আছে। তাহলে ফার্স্টে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে কি কি উপায় অবলম্বন করলে একটি টেক্সটকে আরো সুন্দর করে পাঠকদের সামনে উপস্থাপন করা যাবে এবং খুব সহজেই পাঠকদেরকে ওই টেক্সটে সম্পৃক্ত করা যাবে, এই কয়েকটি উপায় বা পথ আমরা দেখব। Ways to make a text easy and understandable to the readers। একজন পাঠককে খুব সহজে একটা পাঠের সঙ্গে সম্পৃক্ত করা বা তার বোধগম্যকে আরো সহজ করার জন্য যে পথগুলো আছে সেটি আমরা দেখি। Effective communication mostly depends on the clarity of your expressions। তোমার অভিব্যক্তির স্বচ্ছতাই হচ্ছে একটি কার্যকরী যোগাযোগের মানে অধিকাংশ সময় নির্ভর করে। মূল কথা হচ্ছে যে তুমি যে তোমার প্রকাশভঙ্গিটা করছো এটি কিন্তু মোস্টলি নির্ভর করে হচ্ছে তুমি কি কত সহজে কথাটি বলতে পারছো। One way to make your ideas clear to the readers is to use cohesive devices in your writing। সো তোমার লেখার ক্ষেত্রে একটি পথ হচ্ছে বা একটি উপায় হচ্ছে তোমার ধারণাগুলোকে আরো সহজে পাঠকদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য কোহেসিভ ডিভাইসেস গুলো ব্যবহার করা। আর কোহেসিভ ডিভাইসেস মানে কি? খুব সহজে সুসংহতভাবে, মানে একেবারে সিকোয়েন্সিয়ালি, খুব সুন্দরভাবে তোমার লেখাকে উপস্থাপন করার কৌশল। Now let's explore what cohesive devices refer to and how they work in a text। তো চলো এখন আমরা অনুসন্ধান করে দেখি যে কোহেসিভ ডিভাইসেস মানে কি এবং এগুলো কিভাবে একটি পাঠের মধ্যে কাজ করে। সো ফার্স্টে তোমাদের এখানে কোহেসিভ ডিভাইসেস সম্পর্কে সুন্দর করে নোটটা দেওয়া আছে। কোহেসিভ ডিভাইসেস Cohesive devices are words and phrases that connected ideas among different parts of a text। একটা টেক্সটের বিভিন্ন অংশকে, ধারণাগুলোকে সংযুক্ত করার জন্যই কিন্তু কোহেসিভ ডিভাইসেস এর ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো ব্যবহৃত হয়ে থাকে। If you read any text carefully, তুমি যদি খুব সুন্দর করে বা মনোযোগ দিয়ে কোনো টেক্সট পড়ো, you will notice ideas are already there in the text। তুমি লক্ষ্য করবে যে অলরেডি সেই ধারণাগুলো কিন্তু টেক্সটের মধ্যে আছে। বাট সামটাইমস দে রিমেইন আইসোলেটেড, কিন্তু কিছু সময় সেগুলো আলাদা অবস্থায় থাকে। আইসোলেটেড মানে বিক্ষিপ্ত অবস্থায় থাকা। দ্য কোহেসিভ ডিভাইসেস কানেক্ট দোজ আইডিয়াস উইথ ইচ আদার। এখন এই যে কোহেসিভ ডিভাইসগুলো আছে এগুলো ওই ধারণাগুলোকে একসাথে করে বা সম্পৃক্ত করে। And help the readers understand what the writer is saying in the text। এবং লেখক পাঠে কি বলতে চেয়েছে সেটি তোমার পাঠকদের কাছে সহজেই বোঝা যায়।
সো তাহলে এটা কোহেসিভ ডিভাইসেস মানে কি, যে খুব সহজেই তোমাকে পাঠটাকে সহজ করার জন্য কিছু শব্দ বা ফ্রেজ ব্যবহার করা হয়। সো the sole purpose of using cohesive devices is to build an interrelationship among sentences or paragraphs and give a logical progression to the text. সুতরাং একটা কোহেসিভ ডিভাইসের মূল উদ্দেশ্যই হচ্ছে যে একটা পাঠের মধ্যে, সেন্টেন্সগুলোর মধ্যে, তোমার প্যারাগ্রাফগুলোর মধ্যে বা অনুচ্ছেদের মধ্যে একটা যৌক্তিক উন্নতি সাধন করা এবং তার মধ্যে ইন্টার রিলেশনশিপ মানে আন্তঃসম্পর্ক তৈরি করা। সো নিশ্চয়ই এখন বুঝতে পারছো তাহলে যে কোহেসিভ ডিভাইসের কাজটা কি, কেন একটি পার্টে কোহেসিভ ডিভাইসেস ব্যবহার করা হয়। নিচে আরো অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, সেগুলো দেখলে তোমরা আরো ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যায়, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের উদাহরণটি পড়ো। কবিতা's ফ্রেন্ড ইজ আ গ্রেট সুইমার। কবিতার বন্ধু খুব বড় একজন সাঁতারু, মানে যে সাঁতার কাটে তাকে সাঁতারু বলা হয়। অ্যান্ড শি কুডেন্ট ক্রস দিস স্মল ডিস্টেন্স ইয়েস্টারডে। কিন্তু গতকাল এই সামান্য দূরত্বটুকু সে পার হতে পারেনি। এটা একটি উদাহরণ। অ্যাজ আ রিডার, একজন পাঠক হিসেবে, আরেন্ট ইউ কনফিউজড? তুমি কি দ্বিধাদ্বন্দ্বিত, মানে তুমি কি এটা সন্দেহ প্রবণ করছো? ডেফিনেটলি, অবশ্যই ইউ আর, তুমি অবশ্যই দ্বিধায় আছো। বিকজ দ্য ফার্স্ট ইনফরমেশন দ্যাট, কারণ প্রথম তথ্যটি ইউ হ্যাভ গট ইজ, তুমি পেয়েছো যে কবিতা's ফ্রেন্ড ইজ আ গ্রেট সুইমার, কবিতার বন্ধু একজন বড় সাঁতারু। দ্য রাইটার হ্যাজ ইউজড অ্যান্ড টু টেল দ্য সেকেন্ড আইডিয়া। লেখক এখানে অ্যান্ড ব্যবহার করেছেন এবং এই দ্বিতীয় আইডিয়াকে ব্যবহার করেছেন। সো ইউ আর এক্সপেক্টিং আ সিমিলার আইডিয়া লাইক। সো তুমি কিন্তু এখানে একটা একই রকম ধারণা আশা করছো। মেবি এটা হতে পারে শি উইল ইজিলি ক্রস আ স্মল ডিস্টেন্স। যেহেতু সে একজন বড় সাঁতারু, তাহলে খুব সহজেই সে একটা ছোট্ট ক্রস পার হয়ে যেতে পারবে, একটা দূরত্ব পার হয়ে যেতে পারবে। তুমি কিন্তু এমন আশা করছিলে যেহেতু অ্যান্ড ব্যবহার করা হয়েছে। বাট দ্য রাইটার হ্যাড জাস্ট রিটেন দ্য অপোজিট দ্যাট, কিন্তু লেখক এখানে লিখেছেন তার বিপরীত দিকটি। She couldn't cross this small distance yesterday. সে গতকালকে এই সামান্য দূরত্বটা পার হতে পারেনি। Here, এখানে the use of this cohesive device, এখানে যে cohesive ডিভাইসটা ব্যবহার করা হয়েছে, যে সুসংগত কৌশল, সেটি কি? and makes you confused, এবং এটি তোমাকে সন্দেহ ফেলেছে। অ্যাকচুয়ালি কনফিউজ মানে সন্দেহ করা কোনো কিছুকে। and eventually you have failed to understand the meaning of the text, এবং এভাবেই কিন্তু তুমি এই যে টেক্সটের অর্থটি আছে এটা বুঝতে ব্যর্থ হয়েছ। বাট কিন্তু বাই ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোহেসিভ ডিভাইসেস, কিন্তু সঠিক বা অ্যাপ্রোপ্রিয়েট কোহেসিভ ডিভাইসেস ব্যবহার করে উই ক্যান কানেক্ট দ্য আইডিয়াস অ্যান্ড মেক দ্য মিনিং ক্লিয়ার টু দ্য রিডার্স। আমরা পাঠকদের কাছে একটা ধারণাকে সহজ করতে পারি এবং অর্থবহ করতে পারি। দ্য টেক্সট ক্যান বি রিরিটেন ইন দ্য ফলোইং ওয়ে। এই টেক্সটটি পুনরায় লেখা যেতে পারে এইভাবে যে, নর্মালি মাই ফ্রেন্ড ইজ আ গ্রেট সুইমার বাট ইয়েস্টারডে শি ফেইলড টু ক্রস দিস স্মল ডিস্টেন্স। নর্মালি, দেখো স্বাভাবিকভাবে বলছে, নর্মালি মানে স্বাভাবিকভাবে আমার বন্ধু একজন বড় সাঁতারু, গতকাল সে এই ছোট্ট ক্রসটি, মানে স্মল যে ডিস্টেন্স ছিল, ছোট্ট একটা দূরত্ব, এটি কিন্তু সে পার হতে ব্যর্থ হয়েছে। এবার দেখো অর্থটা কিন্তু বোঝা যাচ্ছে যে স্বাভাবিকভাবে আমার বন্ধু অনেক বড় সুইমার ছিল, সাঁতারে ছিল, কিন্তু গতকাল যে কোনো কারণেই হোক সে একটা একদম ছোট্ট দূরত্ব পার হতে পারেনি। নাও when you have used normally and but, যখন তুমি ব্যবহার করছো নর্মালি এবং but, it makes sense to the readers, এটি কিন্তু তোমার পাঠকদেরকে সহজ করে দিচ্ছে পাঠটিকে। সো ইট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ কোহেসিভ ডিভাইসেস, আর এটি হচ্ছে কোহেসিভ ডিভাইসের সঠিক ব্যবহার, দ্যাট কনভে দ্য কারেক্ট মিনিং অফ দ্য রিডার্স, যা পাঠককে তার সঠিক অর্থটা বুঝিয়ে দেয়। সো নিশ্চয় তাহলে বুঝতে পারছো যে কোহেসিভ ডিভাইসটা কেমন। ইন ইংলিশ গ্রামার, ইংরেজি গ্রামারে there are different kinds of cohesive devices, বিভিন্ন ধরনের কোহেসিভ ডিভাইসেস আছে বা কৌশলগুলো আছে। Here 3 of them are written for you, এখানে তোমার জন্য 3টি লিখে দেওয়া হয়েছে।
তাহলে ইংরেজি গ্রামারে অনেক কোহেসিভ ডিভাইস আছে, তার মধ্যে তিনটি তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। ফার্স্ট, ইউজিং প্রোনাউন্স। তোমরা সবাই জানো প্রোনাউন কি, প্রোনাউন ব্যবহার করা। ইফ ইউ ইউজ প্রোনাউন্স টু রেফার টু দ্য প্রিভিয়াসলি মেনশনড নাউন্স, আর তুমি যদি পূর্বে উল্লেখিত নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করো, ইউ ক্যান মেক আ টেক্সট সাউন্ড বেটার অ্যান্ড ইজি টু ফলো। তাহলে কি হবে, তোমার এই টেক্সটে কিন্তু আরো সুন্দর ও আকর্ষণীয় হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই উড লাইক টু থ্যাংক মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুকে ধন্যবাদ জানাতে চাই। উইদাউট দেম, তাদের ছাড়া, আই উডেন্ট ডু ইট প্রপারলি। আমি এটি সঠিকভাবে করতে পারতাম না। হেয়ার দ্য প্রোনাউন দে, এই যে এখানে কিন্তু প্রোনাউন ব্যবহার করা হয়েছে দে, is used to refer to the previously mentioned noun. previously মানে কিন্তু পূর্বে উল্লেখিত, mentioned মানে উল্লেখিত, previously মানে পূর্বে। সো পূর্বে উল্লেখিত নাউনের পরিবর্তে কিন্তু দে বসেছে। পূর্বে উল্লেখিত নাউন মানে কোনটি, my friends, and it helps to make the text connected and easy for the readers. আর এটি কিন্তু পাঠকদেরকে এই টেক্সটের সাথে সম্পৃক্ত করে তুলছে এবং সহজ করে তুলছে। কোহেসিভ ডিভাইসের মূল কাজই কিন্তু পাঠকদেরকে টেক্সটের সাথে কানেক্টেড করবে এবং পাঠকদেরকে ওই টেক্সটটি ইজি করে দেবে। সো 2 নাম্বার ইউজ আছে হচ্ছে কনজাংশনস। কনজাংশন মানে তোমরা জানো যে দুটো বাক্যকে একসাথে করা। কনজাংশনস আর দ্য ওয়ার্ডস ইউজড টু কানেক্ট ওয়ার্ডস, phrases and clauses in a text. একটা পাঠে কনজাংশন ব্যবহৃত হয় কিছু শব্দকে যুক্ত করতে, সংযুক্ত করতে, কিছু শব্দাংশকে এবং ক্লজকে একসাথে করার জন্য কিন্তু কনজাংশন ব্যবহৃত হয়। In English grammar, ইংরেজি গ্রামারে the most used conjunctions are, ইংরেজি গ্রামারে বহুল ব্যবহৃত কনজাংশন গুলো হচ্ছে for, and, nor, but, or, yet, and so. সো এই কনজাংশন গুলো ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, তুমি যদি নিচের সেন্টেন্সটি পড়ো, আই লাইক টু টক টু পিপল, আমি মানুষের সাথে কথা বলতে পছন্দ করি। আই লাইক টু নো অ্যাবাউট ডিফারেন্ট লাইফস্টাইলস, আমি বিভিন্ন ধরনের জীবনের ধারণা বা জীবন রীতি পছন্দ করি। আই ডোন্ট লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ পছন্দ করি না। হেয়ার, এখানে দ্য সেন্টেন্সেস আর নট কানেক্টেড, এখানে কিন্তু বাক্যগুলো সম্পৃক্ত নয়। নাইদার দ্য আইডিয়াস, এখানে ধারণাগুলো সম্পৃক্ত নয়। সো দে ডু নট গিভ আ ক্লিয়ার মিনিং টু ইউ, সুতরাং এগুলো তোমাকে সঠিক অর্থ দিচ্ছে না। বাট ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশনস, কিন্তু সঠিক কনজাংশন ব্যবহারের মাধ্যমে ইউ ক্যান কানেক্ট দ্য আইডিয়াস, তুমি এই ধারণাগুলোকে সংযুক্ত করতে পারো, অ্যান্ড মেক দেম মিনিংফুল, এবং তাদেরকে অর্থবহ করতে পারো। লেটস ইউজ কনজাংশন টু কানেক্ট দ্য আইডিয়াস অ্যান্ড মেক দ্য টেক্সট মিনিংফুল। চলো এখন কনজাংশন ব্যবহার করে টেক্সটের ধারণাগুলোকে আমরা একসাথে করে সম্পৃক্ত করি এবং টেক্সটটিকে আরো অর্থবহ করি। আই লাইক টু টক পিপল অ্যান্ড নো অ্যাবাউট ডিফারেন্ট লাইফস্টাইলস, আমি জনগণের সাথে কথা বলতে এবং তাদের জীবন রীতি সম্পর্কে জানতে পছন্দ করি। বাট আই ডোন্ট লাইক টু ট্রাভেল, কিন্তু আমি ভ্রমণ পছন্দ করি না। সো বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশনস ইউ ক্যান কানেক্ট দ্য আইডিয়াস টু মেক দ্য টেক্সট মিনিংফুল। সুতরাং সঠিক কনজাংশন ব্যবহার করে তুমি ধারণাগুলোকে এবং টেক্সটটিকে অর্থপূর্ণ করতে পারো। 3 নাম্বার ব্যবহার দেখো, বাই ইউজিং কানেক্টরস, লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। লিঙ্কিং ওয়ার্ডস, কানেক্টরস ব্যবহার করা যায় কিভাবে দেখি আমরা। কানেক্টরস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল টু মেক আ টেক্সট মিনিংফুল। কানেক্টরস হচ্ছে একটা টেক্সটকে অর্থবহ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেয়ার ইজ আ লং লিস্ট অফ কানেক্টরস, কানেক্টরস এর অনেক বড় লিস্ট আছে। হিয়ার ইজ আ লিস্ট অফ সাম অফ দ্য ইম্পর্টেন্ট কানেক্টরস, এখানে কিছু গুরুত্বপূর্ণ কানেক্টরের লিস্ট দেওয়া হলো। অ্যান্ড দেয়ার ফাংশনস, তাদের কার্যাবলী। অ্যান্ড ইউজেস আর গিভেন হিয়ার ফর ইউ, যেগুলো তোমার জন্য এখানে দেওয়া হয়েছে তালিকা করে। অ্যাকচুয়ালি কানেক্টরস মানেও কিন্তু বাক্যকে সংযুক্ত করা। বিভিন্ন ক্ষেত্রে আমরা কিভাবে কানেক্টরস ব্যবহার করতে পারি, কোন উদ্দেশ্যে ব্যবহার করতে পারি, কখন ব্যবহার করতে পারি বাক্যের মধ্যে, সেগুলো এখানে দেওয়া আছে। চলো আমরা গ্রিডটা দেখে নেই। এখানে প্রথম ঘরটা হচ্ছে কানেক্টরস, মানে কি কি কানেক্টরস আছে, যেহেতু অনেক বড় লিস্ট আছে। পারপাজেস, উদ্দেশ্য কি, এই কানেক্টরস এর উদ্দেশ্য কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয়। ইউজ ইন আ টেক্সট, একটা পাঠে কিভাবে কানেক্টরস ব্যবহৃত হয় সেগুলো আমরা বিস্তারিত দেখব। অলসো, ইন অ্যাডিশন, ফার্দারমোর, মোরওভার, অ্যাজ ওয়েল অ্যাজ, এটসেট্রা। এই কানেক্টরস গুলো কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয় দেখো।
টু অ্যাড অ্যানাদার পিচ অফ ইনফরমেশন। বলছে পিচ অফ ইনফরমেশন, কোনো তথ্যকে যোগ করার জন্য কিন্তু এগুলো ব্যবহৃত হয়। অলসো, ইন অ্যাডিশন। সো আমরা সেন্টেন্স দেখি কিভাবে। মাই কাজিন শেফালি লাভস অভিজ অ্যান্ড কেয়ারস অ্যাবাউট হার প্যারেন্টস। মাই কাজিন মানে আমার বোন, চাচাতো মামা তো হতে পারে, সে তার নাম কি শেফালি, সে তার বাবা মাকে খুব ভালোবাসে এবং তাদের খুব কেয়ার করে বা যত্ন করে। অলসো, দেখো এই যে অলসো ব্যবহার করেছে, এখানে কিন্তু বলা হয়েছিল অলসো, অনেকগুলো আছে, এখানে একটা উদাহরণ দিয়েছে। শি হেল্পস হার ফ্রেন্ডস ইন দেয়ার স্টাডিজ। সে তার বন্ধুদের লেখাপড়াতেও কিন্তু সাহায্য করে। সো তোমাদের এখানে কি বলেছিল, উদ্দেশ্যটা কি? অ্যাড। অ্যাড মানে যোগ করা, কি যোগ করা? অ্যানাদার মানে আরো, পিচ অফ ইনফরমেশন মানে কি? তথ্য। আরো তথ্য যোগ করার জন্য তুমি কোন শব্দ ব্যবহার করবে? এই প্রথম সারির শব্দগুলো ব্যবহার করবে। সো এখানে নিশ্চয় বুঝতে পারছো, তুমি যখন কোনো বিষয় নিয়ে কথা বলবে তখন কিছু কথা বলেছো, বলার পরে তুমি অন্য আরো একটি তথ্য তার সঙ্গে যোগ করতে চাও, তখন তুমি এই শব্দগুলো ব্যবহার করবে। শব্দগুলো কি কি? অলসো, ইন অ্যাডিশন, ফার্দারমোর, মোরওভার, অ্যাজ ওয়েল অ্যাজ। এখন যেহেতু তোমাকে আগেই বলে দিয়েছে যে কানেক্টরস কিন্তু অনেক বড় একটা লিস্ট, তাই তোমাকে বুদ্ধি করে সহজে মনে রাখতে হবে। সো সহজে মনে রাখার কৌশলটা আমি শিখিয়ে দিই, সেটি হচ্ছে তুমি কোন উদ্দেশ্যে শব্দটা ব্যবহার করা হচ্ছে এটি বেশি করে মনে রাখবে। যেমন অলসো ব্যবহার করবে, ইন অ্যাডিশন ব্যবহার করবে একটা সেন্টেন্সের মধ্যে, আগে তুমি কিছু তথ্য দিবে, আবার একটা তথ্য যোগ করার জন্য এই শব্দগুলো ব্যবহার করবে। কম্পেয়ার, তুলনা করা। লাইকওয়াইজ, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে। সিমিলারলি মানে একই রকম, ইন দ্য সেম ওয়ে মানে একই রকম, এক্সেট্রা। এগুলো দেখো কম্পেয়ার মানে কি? তুলনা করা। কম্পেয়ার মানে তুলনা করা। তুমি যখন তুলনা করবে তখন এই শব্দগুলো ব্যবহার করবে। নিচে দেখো বলছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে কিন্তু তুলনা, বাট বিপরীতমুখী তুলনা যখন করা হয় তখন হচ্ছে কন্ট্রাস্ট ব্যবহার করা হয়। যেমন অলদো, যদিও, হাওয়েভার, যাই হোক, অন দ্য কন্ট্রারি, বিপরীত দিকে। সো এখানে দুটোই তুলনা, বাট কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা একই রকম কোনো কিছুর সাথে, আর কন্ট্রাস্ট হচ্ছে বিপরীতমুখী কোনো কিছুর তুলনা করা। সো এই শব্দগুলো, এই কানেক্টরস গুলো কোন অর্থে ব্যবহৃত হয়? টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, হচ্ছে তুলনা করতে এবং বিপরীত কিছু তুলনা করতে ব্যবহৃত হয়। সো আমরা সেন্টেন্স দেখে নেই। মাই মাদার লাভস টি উইথ সুগার। আমার মা চিনি করতে ভালোবাসেন, আর চায়ের সঙ্গে চিনি খেতে ভালোবাসেন। অলদো, যদিও, শি ইজ আ ডায়াবেটিক পেশেন্ট। যদিও তার কি আছে? ডায়াবেটিস আছে, কিন্তু তিনি চিনি খেতে পছন্দ করেন। সো আমাদের কি কানেক্টরস বসেছে? অলদো। এটা কিন্তু বিপরীতমুখী। তিনি ডায়াবেটিসের রোগী, তার কিন্তু চিনি পছন্দ করার কথা না, বাট তিনি কিন্তু চিনি পছন্দ করেন। লাইকওয়াইজ, শি লাভস টু টেস্টি সুইট। সে কিন্তু আবার কি? মিষ্টিও পছন্দ। আচ্ছা, তাহলে আমরা তুলনা এবং কন্ট্রাস্ট মানে বিপরীতমুখী তুলনা করার জন্য অলদো, হাওয়েভার ব্যবহার করব, আর কম্পেয়ার তুলনা করার জন্য সিমিলারলি, ইন দ্য সেম, এগুলো ব্যবহার করব। নেক্সট, ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, লাইক, এগুলো কখন ব্যবহার করা হয়? দেখো, টু গিভ এভিডেন্স, প্রমাণ। এভিডেন্স মানে প্রমাণ। এক্সাম্পল, কোনো কিছু প্রমাণ করার জন্য বা কোনো এক্সাম্পল বা উদাহরণ দেওয়ার জন্য এই শব্দগুলো, কানেক্টরস গুলো ব্যবহৃত হয়। কি কি কানেক্টরস? ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, লাইক। নাওয়াডেজ, আজকে বা বর্তমানে, many educational institutions are shifting to blended learning. অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো ব্লেন্ডেড লার্নিং রূপান্তরিত হচ্ছে, বিকজ ইট হ্যাজ ডিফারেন্ট বেনিফিটস, কারণ এটি রয়েছে বিভিন্ন ধরনের সুবিধা। ফর ইনস্ট্যান্স, এই যে ফর ইনস্ট্যান্স কথাটা ব্যবহার করা হয়েছে কি? যেহেতু বা কারণ, এখানে এভিডেন্স বা এক্সাম্পল দেওয়ার জন্য। সেভিং টাইম অ্যান্ড মানি, গিভিং দ্য অপরচুনিটি টু শেয়ার অডিওস অ্যান্ড ভিডিওস। সো ফর ইনস্ট্যান্স হচ্ছে তুমি কোনো কথা বলছো, এর মাঝে উদাহরণ দেওয়ার প্রয়োজন হলে তখন তুমি এই শব্দগুলো ব্যবহার করবে। সো উদাহরণের জন্য তোমার কানেক্টরস মনে রাখতে হবে কোনগুলো? ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, লাইক। নেক্সট, কজ মানে কারণ। কারণের জন্য কি কি বলবে? বিকজ, ডিউ টু, সিন্স, এক্সেট্রা। এগুলো কিন্তু কারণ। তুমি কিছু বলছো, বলছো কারণ, তখন তুমি ব্যবহার করবে বিকজ, ডিউ টু, সিন্স। এবং ইফেক্ট মানে ফলাফল।
কনসিকুয়েন্টলি, ফলশ্রুতিতে, অ্যাজ আ রেজাল্ট, ফলে, দেয়ারফর। সো এগুলো তুমি বলবে, ফলাফল উল্লেখ করবে এমন ধরনের কথা যখন বলবে তখন ব্যবহার করবে। টু শো কজ, অ্যাড, ইফেক্ট, দ্য কনসিকুয়েন্সেস অফ অ্যান অ্যাকশন। কোনো কাজের যখন তুমি কারণ দেখাবে তখন বিকজ, ডিউ টু ব্যবহার করবে। আর যখন তুমি ফলাফল বলবে তখন কনসিকুয়েন্টলি, অ্যাজ আ রেজাল্ট, দেয়ারফর এগুলো ব্যবহার করবে। সেন্টেন্স দেখি আমরা। I couldn't sleep well last night. আমি গত রাতে ভালো করে ঘুমাতে পারিনি because it was noisy outside. কেননা বাইরে কি ছিল না, প্রচন্ড হইচই বা শব্দ ছিল। দেখো বিকজ ব্যবহার করেছে কারণ উল্লেখ করার জন্য, তুমি কেন ঘুমাতে পারোনি। সো যখন কারণ ব্যবহার করবে তখন বিকজ ব্যবহার করবে। অ্যাজ আ রেজাল্ট, এর ফলে। এখন ফলশ্রুতি কি হলো দেখো, I feel dizzy and can't concentrate on the class. সুতরাং আমার কি ছিল, একটা মানে অস্থিরতা কাজ করছিল যে কারণে আমি ক্লাসে মনোযোগ দিতে পারিনি। সুতরাং অ্যাজ এ রেজাল্টটা কিন্তু এখানে ফলাফল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফার্স্টে তুমি উল্লেখ করলে যে নয়েজের কারণে ঘুমাতে পারোনি, বিকজ লিখলে। নেক্সটে তুমি ফলাফল উল্লেখ করলে যে এর ফলে আমি ক্লাসে মনোযোগ দিতে পারিনি। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, মানে এগুলো প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, ফাইনালি, অবশেষে, দেন, তারপর, আফটার অল, যাই হোক, আফটার দ্যাট, ইন দ্য এন্ড, শেষে, এগুলো কোথায় ব্যবহৃত হয় দেখো। টু মেক আ সিকোয়েন্স। সিকোয়েন্স মানে অ্যাকচুয়ালি ক্রমান্বয়ে, ক্রমাগতিতে, খুব সিকোয়েন্সে যাওয়া, এলোমেলো ভাবে না, 1 2 3 4 করে সারিবদ্ধভাবে কাজ করাকে সিকোয়েন্স বলা হয়। সো তুমি যখন কোনো কাজ একদম ফার্স্টলি, সেকেন্ডলি, একের পর এক গুছিয়ে করবে তখন এই কানেক্টরস গুলো ব্যবহার করবে। I am making a plan to prepare myself for the coming examination. বলছে আমি এখানে আমার যে আসন্ন পরীক্ষা আসছে তার জন্য নিজেকে প্রস্তুত করতে চাচ্ছি, এটা বলার পর কি বল দেখো, ফার্স্টলি, প্রথমত, I will list all the subjects according to the dates. প্রথমে আমি ডেট অনুযায়ী সমস্ত সাবজেক্টগুলো লিস্ট করেছি। নেক্সট, তারপর, I will make a time frame to revise all the subject. এরপরে নেক্সট, পরবর্তীতে আমি সেগুলোকে সময় অনুযায়ী সাবজেক্টগুলো রিভিশন দেওয়ার জন্য একটা ফ্রেম বা গঠন তৈরি করেছি। দেন, এরপর তারপর কি করবে। সো যখন তুমি সিকোয়েন্সিয়ালি মানে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে কোনো কাজ করবে, সাজাবে, তখন তুমি এই কানেক্টরস গুলো ব্যবহার করবে। পার্টিকুলারলি, স্পেশালি, মেইনলি, এক্সেট্রা, এগুলো কোথায় ব্যবহৃত হয়। টু গিভ এমফাসাইজেস অন সামথিং অর সামওয়ান। কোনো কিছু, সামথিং, সামওয়ান মানে কাউকে, কোনো কিছুকে বা কাউকে এমফাসাইজ করা মানে কারোর উপরে জোর প্রদান করার ক্ষেত্রে তখন এই শব্দগুলো ব্যবহৃত হয়। পার্টিকুলারলি, স্পেশালি, মেইনলি। কমিউনিকেশন ইন ইংলিশ ইজ আ মাস্ট ফর অল স্টুডেন্টস। ইংরেজিতে যোগাযোগটা অবশ্যই প্রত্যেক স্টুডেন্টের জন্যই দরকার। স্পেশালি, বিশেষ করে, ফর দোজ হু ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রড, যারা বিদেশে লেখাপড়া করতে যাবে তাদের জন্য। সো স্পেশালি কেন ব্যবহৃত হলো, গুরুত্ব আরোপ করার জন্য। সো গুরুত্ব আরোপ করার জন্য যখন কোনো কথা বলবে তুমি, তখন তুমি এই কানেক্টরস গুলো ব্যবহার করবে, পার্টিকুলারলি, স্পেশালি, মেইনলি। নেক্সট, ইন কনক্লুশন, টু কনক্লুড, টু সামারাইজ, দেয়ারফর, ওভারঅল। সো ইন কনক্লুশন কখন ব্যবহার করবে, টু সামারাইজ মানে কোনো কিছুকে সারমর্ম লিখছো, কনক্লুড আইডিয়াস, তুমি কোনো একটা ধারণাকে শেষ করতে চাও, উপসংহার লিখতে চাও অ্যাকচুয়ালি, তখন এই কানেক্টরস গুলো ব্যবহার করবে। ইন বাংলাদেশ, বাংলাদেশে দ্য লিটারেসি রেট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, শিক্ষার হার দিন দিন বেড়ে চলেছে। অলসো, আরো, লাইফস্টাইল ইজ ডেভেলপিং, জীবন ধারণার উন্নতি হচ্ছে। বাট উই আর গ্র্যাজুয়ালি লসিং আওয়ার গ্রিন বাংলাদেশ, কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের সবুজ বাংলাদেশকে হারাচ্ছি। দেয়ারফর, যাই হোক, ইট ইজ হাই টাইম উই নিড টু বি অ্যাওয়ার অফ এনভায়রনমেন্ট ইস্যুজ। এখন আমাদের সময় হয়েছে যে আমাদের এই পরিবেশ সম্পর্কে সচেতন হওয়া। তাহলে তুমি সামারি টানার ক্ষেত্রে অনেকগুলো কথা বলার পরে তুমি শেষ করবে, ইতি টানবে, তখন এগুলো ব্যবহার করবে। টেক্সটে যেহেতু অনেক বড়, আর একটা অপশন আছে যে কিভাবে তোমাদের স্কুলে স্টুডেন্টের মেন্টাল হেলথ দেওয়া হয়, এটা বিষয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। আজকে এখানেই শেষ করছি। আর সবাইকে ভালো থাকার এবং সুস্থ থাকার আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।